জানাবো ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছেন হাসিনা, দ্য ডনের প্রতিবেদন। 16 বছর স্বৈরাচার হাসিনার নির্যাতন, জেনজির হাতে যেভাবে পতন হলো দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী এক নায়কের। আরো জানাবো বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কেন বাড়ছে। জানাবো জেলখানায় যে 43 জনের ভাগ্যে জুটল ডিভিশন সুবিধা। গণহত্যা ও হাসিনার পতন বড় শিক্ষা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করছে ভারত, কতটা সত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছেন হাসিনা, দ্য ডনের প্রতিবেদন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যাওয়ার 40 দিন পার হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় পত্রিকা দ্য ডন নিয়ে বিশ্লেষণধর্মী একটি আর্টিকেল ছেপেছে। এতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর শেখ হাসিনার সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করেছে। ছাত্র জনতার ওপর দমন পীড়নে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে। আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনার স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সব বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তবে হাসিনার ক্ষমতাচ্যুতি, তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগকে রয়েছে সেটিকে শান্ত করেছে। বাংলাদেশে এটি অবশ্যই জনগণের মুহূর্ত। এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লবের মতো শব্দও ব্যবহার করা হয়েছে। তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শিগগিরই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে, কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। হাসিনার 15 বছরের শাসনামলে তার দল জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল, যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শ্বাসরুদ্ধকর। আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে, তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। 16 বছর স্বৈরাচার হাসিনার নির্যাতন, জেনজির হাতে যেভাবে পতন হলো দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী এক নায়কের। আমরা এখন মুক্ত, আমরা এখন স্বাধীন দেশ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে শেখ হাসিনার একদলীয় একনায়কতান্ত্রিক শাসনের পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের তরুণ যুব সমাজকেও ধন্যবাদ জানান তিনি। উচ্চ বেকারত্বের কারণে কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ। করোনা মহামারীর কারণে বাংলাদেশের রপ্তানিমুখী অর্থনীতি অনেকটাই স্থবির হয়ে পড়ে। তারপর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির ও বেকারত্বের হার বাড়ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলছে 15 থেকে 24 বছর বয়সী কিশোর তরুণদের 41%ই স্কুলে যায় না কিংবা কোনো কাজে নিযুক্ত নয়। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এক নির্বাচনে টানা 4র্থবার ক্ষমতায় আসেন শেখ হাসিনা। বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ এনে এই নির্বাচন বয়কট করে। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে তাদের 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিশেষজ্ঞরাও বলছেন, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। এর অর্থ হলো শেখ হাসিনার শাসনের বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ তার শাসনের স্থিতিশীলতাকে আরো ক্ষয়িষ্ণু করতে করে। সহিংস দমন পীড়ন, এমনকি শেখ হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগেও অন্তত 99 জনকে হত্যা করা হয়েছে। সারা দেশে তার সমর্থন তলানিতে পৌঁছায়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম, যারা জেনারেশন জেড বা জেন জি নামে পরিচিত। বিশ্বজুড়ে পূর্ববর্তী প্রজন্মগুলোর কাছে এই জেন জি অলস ও খুবই আলাভোলা হিসেবে পরিচিত। কিন্তু বিস্ময়করভাবে এই প্রজন্মই শেখ হাসিনার ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করেছে এবং তাকে পদত্যাগে বাধ্য করেছে।
সরকারি চাপের কারণে দেশের মূলধারার গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রজন্ম ইন্টারনেটকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এরই ধারাবাহিকতায় আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার 11 দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কারফিউ ঘোষণা করে শুট অ্যাট সাইট বা দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল। এরই ধারাবাহিকতায় পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত হন আবু সাইদ। তার উপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয়। কিন্তু সাইদের ওপর পুলিশের গুলি চালানো থেকে নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনা সরকার পদত্যাগে মোটেও ইচ্ছুক ছিল না। গুলি করার পাশাপাশি মৌখিকভাবেও হাসিনা আন্দোলনকারীদের আক্রমণ করেছেন। তিনি আন্দোলনকারীদের প্রতি রাজাকার শব্দ ব্যবহার করে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা সুবিধা না পেলে রাজাকারদের নাতি নাতনিরা কি সুবিধা পাবে? শেখ হাসিনার এই কৌশল আগের প্রজন্মের ওপর খাটলেও নতুন এই প্রজন্মের ক্ষেত্রে এটি কোনো কাজেই আসেনি। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কেন বাড়ছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এছাড়া জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন বক্তব্য করেন, আর সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়া ঢাকায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত 15 বছরে জামায়াতে ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথা